তো আমাদের সঙ্গে রয়েছেন শাহিদ আহমেদ এবং সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। প্রথমেই যাচ্ছি সংসদ ভবন এলাকায় আমাদের সহকর্মী রয়েছেন শাহিদ। শাহিদ, বাজেটের বিষয়ে এখন পর্যন্ত কি খবরাখবর রয়েছে আপনার কাছে? বাজেট কি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে কিনা? দেখুন, এখন আসলে যেহেতু ৩টার সময় শুরু হবে, এখনো পর্যন্ত অনুমোদন হয় না এবং যারা অতিথি বা যারা সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সদস্য তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান উনি কিন্তু ইতিমধ্যে এই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেছেন। জাতীয় পার্টির আনিসুল মাহমুদ এবং এসহ বিভিন্ন মন্ত্রী পরিষদের যারা আছেন, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক যারা আছেন তারাও কিন্তু একে একে এই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করছেন। অর্থাৎ বলা যায় যে কিছুক্ষণের মধ্যেই যে 2024-25 অর্থ বছরের যে নতুন বাজেট সেই কার্যক্রম শুরু হবে। আর আরেকটি বিষয় আপনি যেটা বলছেন যে এইবারে বাজেটে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জগুলো, আমরা যদি এর আগে অর্থমন্ত্রীর বক্তব্য আমরা যদি একটু পর্যালোচনা করি, সেক্ষেত্রে উনি কিন্তু বলছেন যে এইবারে বাজেট কিন্তু আসলে অনেক সতর্কতামূলক বলা হচ্ছে। অর্থাৎ মাত্র 4% গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে, যেটা এর আগে আমরা কিন্তু আরও বেশি বৃদ্ধি পাওয়া দেখেছিলাম। তবে সবচেয়ে বেশি নজর থাকবে মানুষের, সাধারণ মানুষের আসলে কোন পণ্যের দাম কমছে, কোন পণ্যের দামটা আসলে বাড়ছে। আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন এই বিষয়ে কিন্তু আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আবার হয়তো আসবো। আমরা যোগ দিচ্ছি সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংকের সালেউদ্দিন আহমেদের সঙ্গে। জনাব আহমেদ, আমরা যেটা দেখছিলাম যে বাজেট কিছুটা সংকোচনমূলক করার চেষ্টা সরকারের রয়েছে। প্রতিবারই 12 থেকে 15% পর্যন্ত কিন্তু বাজেটের আকার বাড়ে, এবার 4.5%-এর মতো বাড়ছে। কিন্তু তারপরও ঘাটতি যেটা 2,56,000 কোটি টাকা কিন্তু থাকছে, সেই ঘাটতির একটা বড় অংশই দেশের ব্যাংক খাত থেকে নিবে। 1,37,000 কোটি টাকার বেশি কিন্তু ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা সরকারের রয়েছে। তো এই পরিমাণ অর্থ যোগান দেওয়ার সক্ষমতা বা তারল্য ব্যাংক খাতের রয়েছে কিনা, সেটার কোনো অন্যরকম প্রভাব বেসরকারি খাতে পড়ার আশঙ্কা আছে কিনা? ধন্যবাদ। প্রথমেই বলি, বাজেটের আকার সম্পর্কে আমি মোটামুটি সন্তুষ্ট। আকার ঠিক রিজনেবল, আমি বলবো বাস্তবসম্মত আকার বলতে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো রাজস্ব আয় এবং ব্যয়ের দিকটা। প্রথম আমি বলি ব্যয়ের দিকটা সরকারকে সাশ্রয়ী হতে হবে। এই যে 1298টা প্রজেক্ট এডিপি যে দিয়েছে, এগুলো কিন্তু অর্থহীন, বেশিরভাগ প্রজেক্ট। এগুলো কমিয়ে নিতে হবে। কমালে কিন্তু ডেফিসিটটা কমে যাবে। এটা হলো আমার প্রথম পরামর্শ। ডেফিসিটটা কমলে আর ঠিক আছে, যাই ডেফিসিট থাকুক, সরকার ডোমেস্টিক এবং বাইরে থেকে আদায় করবে। এখন ডোমেস্টিক সোর্স মানে ব্যাংকিং সোর্স থেকে। ব্যাংক তো এমনি লিকুইডিটি প্রবলেম আছে, ব্যাংক কোথেকে দেবে? আরেকটা হলো ব্যাংকিং সেক্টরের যে অবস্থা, দুরবস্থা বলবো, সেই প্রেক্ষিতে ব্যাংক থেকে আরো টাকা নিয়ে নেবে। মানুষ তো ব্যাংকে টাকাই রাখছে না, ব্যাংকের উপর আস্থা নাই। অথবা কি করে ব্যাংক থেকে নেবেন? আর ব্যাংক থেকে টাকা উঠে নাও মানে কি? ব্যবসা বাণিজ্যে আপনার ক্রেডিট দিতে পারবেন। ব্যবসা বাণিজ্য যদি প্রসার না হয়, সরকার কর আদায় করবে কোত্থেকে? প্রত্যক্ষ কর বলেন, পরোক্ষ কর, এগুলো তো একটা সেলফ ডিফিটিং একটা অদ্ভুত একটা এই যে দুষ্ট চক্রে আমরা। ব্যাংক থেকে নেওয়াটা ঠিক হবে না। বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল ছাপিয়ে এটা করে ব্যাংক থেকে নিচ্ছে। আর এটা একটা বড় জিনিস। এবং ইনফ্যাক্ট যে বাজেটটা ঋণ নির্ভর হয়ে যাচ্ছে, বাইরের থেকে আপনি টাকা আনবেন, অলরেডি আমাদের বৈদেশিক ঋণের ভারে আমরা জর্জরিত। অতএব আমার মনে হয় ব্যয়টা সাশ্রয়ী করলে কিন্তু ডেফিসিটটা কিছু কমবে। এবং ব্যয়টা করতে হবে যেটা বলি সুখী সমৃদ্ধশালী। সুখী মানে মানুষের জীবনযাত্রার মান বাড়াবেন, কর্মসংস্থান করবেন, সেইগুলো সবচেয়ে বড়। আপনি যেটা বলছিলেন যে ব্যাংক এমনিতেই তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ব্যাংক খাত, তেমন একটি পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ব্যাংকের আমানতের বিভিন্ন পর্যায়ে কিন্তু শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। তো সেটা কতটুকু যৌক্তিক বলে মনে করেন? আমানতের উপরে শুল্ক বাড়াবে? আপনি দেখেন না, ব্যাংকে তো লোকজন টাকা, আপনি তো এখানে কিন্তু সেই বাজেটটা কিন্তু ব্যাংকিং সেক্টরে যদি রিফর্ম যদি না করে, ব্যাংকিং সেক্টরে যদি ভালোভাবে ঠিক না করে, কিন্তু ডিফিকাল্ট হবে। আরেকটা জিনিস, যে কর আপনি জোর করে কোত্থেকে ব্যবসায়ীতে আদায় করেন। আরেকটা আমি দেখছিলাম যে আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্স দিচ্ছেন কর্পোরেট, তার মানে এটাকে ব্যবসা বান্ধব তো ঠিক পুরোপুরি হচ্ছে না। ব্যবসায়ীরা কি করে আপনার এই যে ক্যাপিটাল গেইন দিতে থাকেন, এই করতে থাকেন, ট্যাক্সের হার বাড়াবেন, তাহলে তো লাভ হবে না। আর একটা জিনিস আমি মনে করি যে এই যে বলেছি কালো টাকা সাদা করার মোটেও পক্ষে, সেখানে 15% ট্যাক্স দেবেন, যেখানে সর্বোচ্চ আয়ের উপর কর আছে 30%।
এটা তো একটা অত্যন্ত যুক্তিহীন কাজ। আমার সর্বোচ্চ আয়ের উপর 30% ট্যাক্স দেবো, আর কালো টাকা নিয়ে 15% ট্যাক্স দেবে। এটা কি করে হয়? আমি তো এই তবে একটা দিক ভালো বলেছেন, আমি জানি না কতটা কৃষি জ্বালানির উপর ভর্তুকি থাকবে, এইটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ। IMF খালি বলছে কৃষি ভর্তুকি কমাও, তারপরে জ্বালানি ভর্তুকি কমাও, সব ভর্তুকি কমায় দাও। IMF এর এইরকম পরামর্শ আহ, আমলে নেওয়ার কোনো মানে হয় না। যদি করে থাকেন, যদি এই পরামর্শ আমলে যদি না নেয়, ভর্তুকি যদি থাকে, যথাযথ স্থানে ভর্তুকি দেওয়াটা আমার মনে হয় সমীচীন। সেই দিক দিয়ে আমি মনে হয় বাজেটের এই জিনিসটা একটা অনেকটা বাস্তবসম্মত দিক। এবারে নিত্যপণ্যের কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু সরবরাহে উৎসে কর অর্ধেক করার প্রস্তাব করা হচ্ছে, যেহেতু 6.5% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, চলমান কিন্তু অবস্থা 10%-এর কাছাকাছি। সেটা কতটুকু ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন? এইটা আমি মনে করি এটা রাইট উদ্যোগ, এবং এটা ভালো। আর আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের যে অনেক কিছু খাদ্য ইম্পোর্ট করি, তার সয়াবিন অয়েল বলেন, ডাল বলেন, সেগুলি শুল্ক আরো কমালে এটা একটা আমার মনে হয় একটা পজিটিভ, মূল্যস্ফীতিটা কিছুটা কমাতে সহায়তা করবে। সাথে সাথে কিন্তু বাজারটা মনিটর করতে হবে। লোকজন নিয়ে আসবে, ব্যবসায়ীরা তারপর গুদামে রেখে দেবে, বেসমেন্টে রেখে দেবে তেলের বোতল, বাজারে আনবে না। সেটার জন্য কিন্তু এটা অবশ্য বাজেটের অংশ না, কিন্তু এখানে সরকারের যে সংস্থাগুলো আছে তারা কিন্তু বাজারটা মনিটর করতে হবে। না করলে কিন্তু মূল্যস্ফীতি 6.5% নিয়ে আসা মোটেও সম্ভব হবে না। পুঁজিবাজারে গেইন ট্যাক্স কিন্তু আরোপ হচ্ছে এবার। 50 লাখ টাকার উপরে কেউ যদি আয় করে থাকে লেনদেনের মাধ্যমে, তার উপরে 15% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব আসতে পারে। এই ধরনের গেইন ট্যাক্স আরোপ করলে পুঁজিবাজার পরিস্থিতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে? এমনিতেই আমরা দেখছি যে একটা নাজুক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়া এখন ঠিক হবে না। পুঁজিবাজারটা এমনি আমরা নাজুক, পুঁজিবাজারটা এখন অনেক ছোট। এইখানে বরং আপনার গভর্নেন্স, ইনসাইডার ট্রেডিং এগুলি ইসে করে পুঁজিবাজারে যেন লোকজন আসে, ব্যাংক ডিপেন্ডেন্ট যেন কেউ না থাকে আর বেশি। মানে ব্যাংক থেকে আর কত টাকা দেবেন, লোকজনকে পুঁজিবাজারে এনকারেজ করে। সেখানে বরং যা যা প্রণোদনা দেওয়া দরকার, এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা এখন আমার মনে হয় আরোপ করা ঠিক হবে না। বরং পুঁজিবাজারে যদি কেউ যায়, লিস্টেড কোম্পানি যদি হয়, সেটা কর্পোরেট ট্যাক্স আরো কম হওয়ার জন্য আমি মনে করি শুরু করি। বাংলাদেশ কিন্তু কর্পোরেশন মানে কর্পোরেট ট্যাক্সের হার সর্বোচ্চ অনেক বেশি। অতএব আমার মনে হয় না ক্যাপিটাল গেইন ট্যাক্স এখানে পুঁজিবাজারে দেওয়া সঠিক হবে। আমি জানি না এটাকে কারা করে, এখানে পুঁজিবাজারটাকে যাও নাজুক অবস্থা আছে, পুঁজিবাজারে আরো খারাপ হবে। বরং কিছু যে বড় বড় যারা পুঁজিবাজারে প্লে করে, যারা পুঁজিবাজারে ম্যানিপুলেট করে, মানে অর্থ নানা রকম ভাবে বেআইনি ভাবে আয় করে বা অন্যরকম ম্যানিপুলেট করে, তাদের সুবিধা হতে পারে, কিন্তু সাধারণ মানুষ অন্যান্য বিনিয়োগকারীর জন্য মোটেও ঠিক হবে না। আপনি বলছিলেন যে এনবিআর বা কর আদায়কে বাড়াতে হবে, আমাদের যে বাজেট ঘাটতি কমানো যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে এনবিআরের একটি পদক্ষেপ আমরা এবার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বিভিন্ন খাতে যে কর অব্যাহতি, ব্যক্তি প্রতিষ্ঠান ভেদে যে কর অব্যাহতির সংস্কৃতি রয়েছে সেখান থেকে বের হয়ে আসতে চায়। পাশাপাশি বিভিন্ন শিল্পে যে কর ছাড় দেয়া আছে সেগুলো আস্তে আস্তে কমিয়ে যৌক্তিকীকরণ করার চেষ্টা করছে। এগুলোর পাশাপাশি আর কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? এইগুলো খুব আমার মনে হয় না এই এনবিআর অনেকটা ইনডিরেক্ট ওয়েতে অনেক কমপ্লিকেটেড জটিল অবস্থায় গেছে। কর কমিয়ে দেবেন, কিছু কিছু শিল্প আছে যে ইম্পোর্ট সাবসিডি শিল্প, এখানে করে যে কমিয়ে দেয়, সেটা তো সাফার করবে। আমার মনে হয় সবচেয়ে ভালো হতো যে ট্যাক্স নেটটা বাড়া। যেমন কর্পোরেট ট্যাক্সের অনেক কর্পোরেশন আছে ট্যাক্স দেয় না বা এখনো টিনের আসে নাই। ব্যক্তিগত খাতে আপনার প্রত্যক্ষ কর অনেকেই দেয় না, ওগুলো বরং সোজা, ওগুলো বরং আপনি আইডেন্টিফাই করেন। অলরেডি 1 কোটি লোকের টিন আছে, 50 লক্ষ লোকের বেশি দেয় না। আপনি কেন ওইদিকে যাচ্ছেন না? আপনার এফিসিয়েন্ট, আপনার সামর্থ্য এফিসিয়েন্সি বাড়ান, লিকেজ কমান। না করে আপনি ওখানে অব্যাহতি কমিয়ে দেবেন, ওখানে অব্যাহতি কমিয়ে দেবেন, এগুলো হলো ডিসক্রিশনারি, বিশেষ ক্ষমতা। কাকে পছন্দ না হয়, কাকে ইস্যু করে অব্যাহত কমিয়ে দিচ্ছেন, এটা তো ঠিক হচ্ছে না, এটা ডিস্টরশন হবে আরো। হ্যাঁ, যেখানে আপনার দেশীয় শিল্প আপনার ইসে করে, কি জানি বলে, তৈরি হয় একটা জিনিস, বাইরে থেকে আমদানি করলে যদি সেখানে অব্যাহত থাকে কর, সেটাকে আপনি ইসে করতে পারেন, বাড়াতে পারেন, যাতে আমাদের দেশের শিল্প ইসে হয়। কিন্তু একেবারে সোজাসুজি অন্য অব্যাহত কমিয়ে কর ইসে করে দেবেন প্রণোদনা, সেটা আমার মনে হয় ঠিক হবে না। এটা ভেবে চিন্তে এটা করা উচিত। আমি মনে করি প্রত্যক্ষ কর বাড়ান, পরোক্ষ কর কমিয়ে দেন, এটা বাড়াবেন না। সোজাসুজি ভ্যাট
করলে সবাইকে এফেক্ট করে। একটা রুটির উপর ট্যাক্স দিলে আপনি 10 টাকা দেন আর একজন কোটিপতি 10 টাকা দেয়, এটা কেন? আপনি ভ্যাট কেন বাড়াবেন? মানে ভ্যাট পণ্যের উপর বিভিন্ন সেবার মধ্যে মানুষ, সাধারণ মানুষ এফেক্ট করে বেশি। এবং এনবিআর কে কিন্তু এইভাবে সচেষ্ট হতে হবে। আর লিকেজ হচ্ছে, এটা কমালে কিন্তু এনবিআর এর যে টার্গেট দিয়েছে ওটা পৌঁছানো ডিফিকাল্ট হবে, ওটা পৌঁছাতে পারবে না 1 বছরে, তবে কাছাকাছি যাবে, তখন হয়তো ট্যাক্স জিডিপি রেশিও আমাদের বাড়তে পারে। ধন্যবাদ জনাব আহমেদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদের সঙ্গে। তো এই ছিল এখন পর্যন্ত বাজেট নিয়ে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ধন্যবাদ মনির সাহা আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম বাজেট নিয়ে নানা তথ্য এবং বিচার বিশ্লেষণ।